গাজা চুক্তির দ্বিতীয় পর্যায় শুরুর ঘোষণা ট্রাম্পের। রাশিয়া ও ইউক্রেন উভয়ই এরদোয়ানকে সম্মান করে, তিনি যুদ্ধ থামাতে সক্ষম বললেন ট্রাম্প। পাকিস্তানের হামলায় 12 আফগান নিহত দাবি তালেবানের। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূগর্ভস্থ গোয়েন্দা ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত 9। ইসরায়েলের যুদ্ধবিরতির শর্তভঙ্গের পরিণতি হবে বিপজ্জনক, সতর্কবার্তা ইরানের। এবার ডেমোক্রেটদের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। হজযাত্রীদের জন্য 4টি টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব। ভারতে এসে প্রাণ গেল কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর। চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি পদক্ষেপ, বাণিজ্য যুদ্ধে নতুন মোড়। যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচর হিসেবে গ্রেফতার ভারতীয় বিশেষজ্ঞ। আই লাভ মোহাম্মদ আন্দোলনে ভারত জুড়ে 200 মুসলিম গ্রেফতার। চার্লি কাককে নিয়ে কটাক্ষ, 6 বিদেশির ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন। শক্তিশালী পাসপোর্ট তালিকায় শীর্ষ 10-এ নিয়ে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম পর্যায়ে 20 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছে এবং 4 জন মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাম্প বলেছেন, একটি বড় ঝড় উঠে গেছে, তবে কাজ এখনো শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ ফেরত দেওয়া হয়নি। চুক্তির প্রথম ধাপে তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েল জিম্মি বন্দি বিনিময় পরিচালনা করে, যার ফলে শত শত ফিলিস্তিনি বন্দীও মুক্তি পেয়েছে। সোমবার শার্ম আল শেখে ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি সমর্থন জানায়। দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মি ও মরদেহ হস্তান্তর সহ চুক্তি সম্পূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়িত্ব দিয়েছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয়ই এরদোয়ানকে সম্মান করে। ন্যাটোতে কোনো সমস্যা দেখা দিলে আমি তার পক্ষ থেকে মধ্যস্থতা করি। আমার বিশ্বাস তিনি এই যুদ্ধ থামাতে সক্ষম। এর আগে সোমবার মিশরের শার্ম আল শেখে আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প শান্তি আলোচনার উদ্যোগ নেন, যেখানে এরদোয়ান সহ 20-এরও বেশি শীর্ষ নেতা অংশ নেন। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় যে কোনো ধরনের মধ্যস্থতা করতে প্রস্তুত। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর তুরস্ক সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানে অন্তত 12 বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হয়েছে বলে দাবি করছে তালেবান। বুধবার ভোরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের মধ্যে 5 ঘন্টা ধরে গোলাগুলি চলে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান যোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের পোস্ট দখল করে তাদের অস্ত্র ও ট্যাঙ্ক বাজেয়াপ্ত করেছে। অপরদিকে পাকিস্তান সংঘর্ষের জন্য তালেবানকেই দায়ী করে জানিয়েছে সীমান্তের ওপারে তাদের 4 বেসামরিক নাগরিক আহত হয়েছে। চামান জেলার প্রশাসক হাবিবুল্লাহ বাঙ্গুলজাই বলেন, তালেবান পাকিস্তানি পোস্টে হামলা চালায়। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি 2 দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষগুলোর একটি। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ কমান্ড সেন্টার সাইট 81 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্যই জানিয়েছে অনুসন্ধান কর্মী সংবাদ মাধ্যম দ্য গ্রে জোন। দা ভিঞ্চি টাওয়ার্সের নিচে অবস্থিত এই ভূগর্ভস্থ গোপন ঘাঁটি বহু বছর ধরে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্র ছিল। 1 দশক আগে যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এর নির্মাণে সরাসরি যুক্ত ছিল। ইরান দাবি করেছে হামলা ছিল ইসরায়েলের সাম্প্রতিক অভ্যন্তরীণ হামলার প্রতিশোধ। এলাকার স্যাটেলাইট ছবি ঝাপসা রাখা ও স্ট্রিট ভিউ বন্ধ রাখার বিষয়টি ইসরায়েলি সেন্সরশিপ প্রমাণ করে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীনই ইসরায়েলি বাহিনী ফের হামলা চালিয়ে কমপক্ষে 9 ফিলিস্তিনি নিহত করেছে। গাজা সিটির আল আহলি ও আল নাসের এলাকায় নিজেদের বাসায় ফেরার পথে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের সাধারণ বেসামরিক নাগরিক হিসেবে চিহ্নিত করেছে, যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে সেনাদের খুব কাছে চলে আসায় গুলি করা হয়েছে। নিহতদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। যুদ্ধবিরতির অংশ হিসেবে 13 অক্টোবর হামাস 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, আর তেল আবিব সরকার প্রায় 1700 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। পশ্চিম তীরে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেয়া ও আল আকসা মসজিদে অবমাননাকর আচরণ ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রমাণ। বাঘাই যুদ্ধবিরতি চুক্তির সাথে জড়িত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো এবারও যদি নীরবতা বজায় থাকে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পরিণতি হবে গুরুতর ও বিপজ্জনক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের কিছু প্রিয় সরকারি প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন, তবে সামরিক খাতের বরাদ্দ অক্ষুণ্ণ থাকবে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শাটডাউনের কারণে ডেমোক্র্যাটরা বেকায়দায় পড়েছেন এবং শুক্রবারের মধ্যে প্রোগ্রাম বন্ধের তালিকা প্রকাশ হতে পারে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও নিউ ইয়র্কের অবকাঠামো ও শক্তি উদ্যোগের জন্য বরাদ্দকৃত $28 মিলিয়ন স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের তথ্যমতে 8টি সরকারি বিভাগের প্রায় 4200 কর্মচারীকে নোটিশ দেওয়া হয়েছে। শাটডাউনের সময় প্রায় 7,50,000 ফেডারেল কর্মচারী বেতন পাচ্ছেন না, তবে সামরিক ও কোস্টগার্ড কর্মীদের বেতন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরব 2026 সালের হজ মৌসুমে হাজি ও হজ সংশ্লিষ্টদের জন্য নতুন চিকিৎসা নির্দেশনা দিয়েছে। করোনা, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভারের 4টি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড-19 টিকা সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ 2021-2025 সালের মধ্যে এবং যাত্রার 2 সপ্তাহ আগে নেওয়া বাধ্যতামূলক। মেনিনজাইটিসের টিকা 5 বছর পর্যন্ত বৈধ। পোলিও নজরদারিতে থাকা দেশের যাত্রীদের 4 সপ্তাহ আগে নিতে হবে। ইয়েলো ফিভার 9 মাসের ঊর্ধ্বে সব যাত্রীদের জন্য বাধ্যতামূলক। গুরুতর শারীরিক অসুস্থতা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি হজে অংশ নিতে পারবেন না। স্বাস্থ্য ঝুঁকি কমাতে টিকা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ভারতে চিকিৎসার জন্য আসার সময় হৃদরোগে মৃত্যু হয়েছে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা রাইলা ওদিঙ্গার। বুধবার কেরালা রাজ্যের একটি হাসপাতাল থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স 80 বছর। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালবেলায় বোন, মেয়ে ও ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে হাঁটতে বের হওয়ার সময় হঠাৎ করে তিনি পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রী 1997 থেকে 2022 সালে 5 বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে কখনো নির্বাচিত হননি। তিনি কেনিয়ার রাজনৈতিক শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। চীন ও যুক্তরাষ্ট্র সমুদ্রপথে বাণিজ্য জোটে নতুন সংঘাত তৈরি করেছে। উভয় দেশই শিপিং সংস্থাগুলোর উপর অতিরিক্ত বন্দর ফি আরোপ শুরু করেছে, যা খেলনা থেকে অপরিশোধিত তেল পর্যন্ত সব পণ্য পরিবহনকে প্রভাবিত করছে। এর আগে চীন বিরল মৃত্তিকা রপ্তানি নিয়ন্ত্রণ বাড়ায় এবং ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক 3 গুণ বাড়ানোর হুমকি দেন। চীন তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নিয়ে মার্কিন মালিকানাধীন জাহাজে বিশেষ চার্জ আরোপ করেছে। যদিও চীন ও মার্কিন কর্মকর্তারা উভয়ই আলোচনার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন, তবে ব্যবসায়ীরা ঝুঁকি কমাতে পথ খুঁজছেন। নতুন এই ফি বিশ্বের জাহাজ বহরের 11 থেকে 15% প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রে বসে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় বিশেষজ্ঞ অ্যাশলে জে টেলিসকে গ্রেফতার করা হয়েছে। ভার্জিনিয়ার কর্মকর্তাদের তথ্য অনুসারে টেলিস মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপদেষ্টার দায়িত্বে ছিলেন এবং 1000-এরও বেশি পৃষ্ঠার গোপন প্রতিরক্ষা নথি অবৈধভাবে সংগ্রহ ও চীনা কর্মকর্তাদের দেখানোর অভিযোগ রয়েছে। ফেডারেল তদন্তে দেখা গেছে তিনি নিরাপদ স্থান থেকে নথি সরিয়ে চীনের সঙ্গে বৈঠক করেছেন। বিচার বিভাগ জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে 10 বছরের কারাদণ্ড এবং $250,000 জরিমানা হতে পারে। টেলিস দীর্ঘদিন দক্ষিণ এশীয় নিরাপত্তা ও মার্কিন ভারত সম্পর্কের শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদে সিনিয়র দায়িত্ব পালন করেছেন। ভারতে আই লাভ মোহাম্মদ স্লোগানকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের উপর ব্যাপক দমনপীড়ন চলছে। উত্তরপ্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমরা এই স্লোগান সহ বিলবোর্ড স্থাপন করলে স্থানীয় হিন্দুদের আপত্তি ওঠে। পুলিশের অভিযোগে 2 ডজনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা হয়। পরে এই আন্দোলন উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার শহরে ছড়িয়ে পড়ে। পুলিশের পদক্ষেপে দেশ জুড়ে 4500-এর বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের এবং 285 জন গ্রেফতার হয়েছে। এই ঘটনায় বেরেলিতে এক মাওলানার বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি গুজরাটে এক যুবককে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া এই ঘটনাকে মৌলিক অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করায় 6 বিদেশির ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, ব্রাজিল, জার্মানি ও প্যারাগুয়ের নাগরিকরা এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন। এক্সে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, যারা আমেরিকানদের মৃত্যু কামনা করে তাদের আতিথ্য দেওয়ার দায় মার্কিনদের নয়। এক আর্জেন্টাইন লিখেছিলেন, কার্ক বর্ণবাদ ছড়াতেন। আরেক জার্মান মন্তব্য করেন, ফ্যাসিস্ট মরলে গণতন্ত্র কাঁদে না। প্রেসিডেন্ট ট্রাম্প এদিনই কার্ককে মরণোত্তরভাবে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেন।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে প্রথমবারের মতো শীর্ষ 10 নেই যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া যৌথভাবে 12তম স্থানে অবস্থান করছে, যেখানে নাগরিকরা 180টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। 2014 সালে যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে ছিল, কিন্তু কূটনৈতিক সিদ্ধান্ত ও পারস্পরিক ভিসা নীতির ঘাটতির কারণে এবার শীর্ষ 10 থেকে ছিটকে গেছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান 189 শীর্ষে রয়েছে। ব্রাজিলের ভিসা নীতি ও চীনের ভিসা ছাড় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট শক্তি কমিয়েছে। একই সময়ে যুক্তরাজ্য ও চীনের অবস্থান পরিবর্তিত হয়েছে। হেনলি সূচক দেখায় ভিসা মুক্ত সুবিধা কেবল ভ্রমণ নয়, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির প্রতিফলনও বহন করে।